ওয়েলকাম টু ট্রাভেল জার্নির আরও একটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। আর এখন মেঘে ঢাকা এই দার্জিলিংয়ে আমরা হাঁটা পায়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের সাইট সিন করতে। তো এখানে আপনার গাড়ি ভাড়া করে তো সাইট সিন করাই যায়, হাঁটা পথে এবারে আমরা চেষ্টা করব যেই সাইট সিনের স্পটগুলো রয়েছে সেগুলো কভার করে আপনাদের দেখানোর। তো চলুন আজকের সকালের এই মেঘে ঢাকা পরিবেশ থেকে এই জার্নি শুরু করি। দার্জিলিং ম্যাল থেকে একটা রাস্তা আপনার ডান দিকে চলে যাচ্ছে, যেটা আপনার মহাকাল মার্কেটের দিকে। তো মহাকাল মার্কেট থেকে এগিয়েই হাঁটা পথে রয়েছে আপনার মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে যাওয়ার এই রাস্তা, আর দেখুন পুরো মেঘ আমাদেরকে পুরো জড়িয়ে ধরেছে। উত্তরাখণ্ডের কেদারনাথ হোক বা আপনার দার্জিলিংয়ের মহাকাল মন্দির, জয় ভোলে যখন লেখা আছে একবার সবাই মিলে বলুন জয় ভোলে। সকালবেলায় মহাকাল মন্দিরে আসা মাত্রই আলাদা একটা প্রশান্তি আপনি পাবেন, আর চারিদিকটা পরিবেশটাও সেরকমই। মহাকাল মন্দির আপনার এখানে কিন্তু আপনার ধর্ম সমন্বয়ে কিন্তু এখানে আপনার এই জায়গাটা। মহাকাল মন্দিরে আপনার এখানে শিব ঠাকুর তো আছেন, সাথে মা শেরাবালি, গণেশ ঠাকুর, আর এখানে রাম মন্দিরও রয়েছে। মানে আপনি হিন্দু ধর্মের পুরো সব কিছু এখানে পাবেন, আর এই আধ্যাত্মিক পরিবেশ তো আপনাকে আলাদা একটা ছোঁয়া দেবেই। মহাকাল মন্দির দেখে আপনারা দার্জিলিং ম্যাল থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, তো সেদিকে এগিয়ে আসলে আই লাভ দার্জিলিং যে আপনার লোগোটা রয়েছে, তো সেখানে ফটোশ্যুট করার জন্য চলে আসতে পারেন। আই লাভ দার্জিলিং যে লেখা রয়েছে, তো এইখানে আপনার বসে সময় কাটান, যদি প্রিয়জন আসে তার সাথে বসে আপনার আড্ডা দিন, এইভাবেই কিন্তু আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। আর এইগুলো সবই আপনার একদম কাছে, মানে দার্জিলিং ম্যালের একদম পাশে, তো এগুলো হাঁটা পথেই ঘোরা যায়। এর মাঝে সকালের জলখাবার সেরে নেওয়া আমাদের হোমস্টে থেকে। মহাকাল মন্দিরটা আপনার বাঁহাতে রেখে আপনার একটুখানি এগোলেই আপনার কাঞ্চনজঙ্ঘা যে ভিউ পয়েন্ট, তো সেটা দেখার জন্য আপনার একটা বসার জায়গা রয়েছে, আর সেখানে আপনি বসে চা পাওয়া যাচ্ছে, যদি চা হাতে নিয়ে ভিউটা এনজয় করতে চান সেটা করতে পারেন। কিন্তু এখন ভিউ নেই, পুরো মেঘে ঢাকা। আর তার সাথে ওয়েদারটা সেরকমই আজকে। কিন্তু এই রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি রোপওয়ের উদ্দেশ্যে, রাস্তাটা কিন্তু অসাধারণ। মানে চারিদিকটা পুরো আপনার গাছের ছাউনিতে, এরমভাবে আপনার হেঁটে চলার মধ্যে আলাদা কিন্তু একটা মজা রয়েছে। আর তার মধ্যে এখানে যখন হেঁটে যাচ্ছি, লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে রোপওয়ে কতটা হতে পারে। তো আমি একবার দেখেছিলাম যে 40-45 মিনিট লাগবে, কিন্তু লোকাল ওনাকে যে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগতে পারে, তো উনি বললেন এই 4-5 কিলোমিটার, মানে কোনো ব্যাপারই না। আর আমাদের এই 4-5 কিলোমিটার হাঁটতে না করে হলেও 50 মিনিট লেগে যাওয়ার কথা। দেখা যাক কতক্ষণ লাগে। প্রথম ভিউ পয়েন্টটা আপনার যে দেখালাম, ভিউ পয়েন্টটা থেকে আরেকটু এগিয়ে আসলে আরও পরপর দুটো ভিউ পয়েন্ট রয়েছে। তো 3 নম্বর যে ভিউ পয়েন্টটা রয়েছে ওখানে আপনার কফি হাউস রয়েছে, কিন্তু সেখান থেকেও সেই মেঘলা ওয়েদার
কিন্তু এই মেঘলা ওয়েদারও কিন্তু আলাদা একটা আনন্দ রয়েছে দেখার। আর সামনে গিয়ে আমাদের মেন রোডটা এসে গেছে, এই মেন রোড ধরেই কিন্তু আমাদের এখন যে রোপওয়ে রয়েছে দার্জিলিং রোপওয়ে, তো সেদিকে যেতে হবে। দার্জিলিং জু আর তার সাথে আপনার যে রোপওয়ে রয়েছে, রোপওয়ের এই রাস্তাতেই নাইটিঙ্গেল পার্ক, এটা আপনার খুব সাজানো গোছানো একটা জায়গা, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবাই যারা টাইগার হিলে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান আর যারা পারবেন না, তো তাদের জন্য এই জায়গাটাও কিন্তু একটা আসার জায়গা। এখান থেকে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা না, এছাড়া আপনার সিকিমেরও বিভিন্ন জায়গা কিন্তু এখান থেকে ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। তো এইটাও একটা ঘোরার জায়গার মধ্যে আপনার পড়ে। তো চাইলে এখানে আসতে পারেন। 25 টাকা আপনার এন্ট্রি ফি রয়েছে, 10 বছরের আপনার নিচের বাচ্চার টিকিট লাগছে না। নাইটিঙ্গেল পার্ক ঘুরে এবার দেখে নেওয়া দার্জিলিং জু। অনলাইন এবং অফলাইনে টিকিট পাওয়া যায়। আমি বলবো অনলাইনে টিকিট কেটে নিন, লম্বা লাইন থেকে বাঁচতে। জুতে আপনার ঢোকা মাত্র এখানে মার্কিং করা রয়েছে যে কোন দিকে কী কী দেখা যাবে। তো এই দিকটা আপনার রেড পান্ডা রয়েছে, তো চলুন আগে এদিকটা রেড পান্ডা দেখে আসি। পান্ডা তো ব্যস্ত মুখ লুকিয়ে চুলকাতে। পান্ডা একবার তাকা, আর সে আর কে তাকায়, সে মুখ লুকিয়ে একদম লজ্জায় পুরো লাল হয়ে গেছে। লাল পান্ডা নাকি মেরুন পান্ডা। এইখানে রয়েছে আপনার পাখির সংগ্রহশালা, বিভিন্ন প্রজাতির আপনার হিমালয়ান যারা প্রজাতির পাখি দেখা যায়, তো তাদের এখানে কিন্তু দেখতে পারবেন। এইখানে আপনার রয়েছে অ্যাকোরিয়াম, বিভিন্ন ধরনের মাছ এই অ্যাকোরিয়ামে রাখা রয়েছে। কাকাতোয়া জোড়া বসে রয়েছে, দেখুন তার সাইজ দেখুন, কি বড় সাইজের কাকাতোয়া। চিড়িয়াখানা সবসময় বাচ্চাদের জন্য তো একটা আলাদা জায়গা, আর এখানে লেপার্ড ক্যাটকে দেখে বাচ্চারা হু হা করছে, বাঘের মাসি বিড়াল, আর তাদেরকে দেখে উত্তেজিত আমাদের বাচ্চারা। জুতে এসে এইভাবে কে হ্যাপি মোমেন্টের ছবি তুলেছেন কমেন্ট করে কিন্তু জানান। ভাল্লুক পোজ দেয়, আর এখন ভাল্লুক দেখুন পোজ দিয়ে ঘুমিয়ে রয়েছে। তো দূর থেকে দেখে তো বোঝাই যাচ্ছে না এটা ভাল্লুক, হঠাৎ করে দেখলাম কালো একটা বড় জিনিস এরমভাবে উপরে শুয়ে রয়েছে। রেড পান্ডা আর বাঘের মাসি বিড়াল ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, চলুন কি কি আছে এক এক করে দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে হিমালয়ান তাহার, দেখতে অনেকটা ছাগলের মতো। এটা হচ্ছে মারখোর, শুয়ে আছে 3টে ব্লু শিপ, বার্কিং ডিয়ার। কলকাতায় আমাদের আলিপুর চিড়িয়াখানাতেও জীবজন্তু রয়েছে, কিন্তু এই পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে এখানে মূলত হিমালয়ান আপনার প্রজাতির অ্যানিমেল বা জীবজন্তুদেরই কিন্তু দেখা যায়। তো তাদেরই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। স্নো লেপার্ড, আরে ভাই এ তো ঘুমাচ্ছে, একটু উঠে যা। হিমালয়ান উলফ, সকালের ঘুম এখনো ভাঙেনি। দেখুন এখানকার হনুমানরা বাঁশ পাতা খাচ্ছে, আর আমাদের ওখানকার তো গোটা বিস্কুট চানাচুরের প্যাকেট সব উধাও করে দেয়। এই খাঁচাটায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর তাকে দেখতে গিয়ে এই হিমালয়ান উলফকে কেউ পাত্তাই দিচ্ছে না। সব পর্যটকরা তো দারুণ লোকজন, বাঘকে বলছে আহ আহ আজা, যদি আসে পুরো পেটে চলে যাবে গোটা জিনিসটাই। দার্জিলিংয়ের এই জুতে আপনার এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে বড় এবং বাচ্চাদের জন্য। আপনার জিপ লাইন থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আপনার টিকিট 210 টাকা করে পড়ছে পার হেড, তো চাইলে করতে পারেন। আর সাথে আপনার এখানে একটা হিমালয়ান মাউন্টেন আপনার মিউজিয়ামও রয়েছে, তো মিউজিয়ামেও আপনার ঘুরে নেওয়া যায়। জুতে আপনার এখানে পাবলিক টয়লেট আর তার সাথে পানীয় জল এবং রেস্টুরেন্টও রয়েছে। তো যদি আপনার খাওয়া দাওয়ার এখানে টুকটাক দরকার পড়ে, তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। সাথে খাওয়া দাওয়ার জন্য আপনার মিউজিয়ামের পাশেই আপনার ক্যান্টিন রয়েছে, তো রেস্টুরেন্টে আমরা
একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম এখানে, চিকেন মোমো আর তার সাথে ওয়াই ভেজ ওয়াই আমরা অর্ডার করলাম। দার্জিলিং জু এবং মাউন্টেনিং ইনস্টিটিউট ঘুরে দেখে আমাদের চলে আসা দার্জিলিং রোপে চড়তে। ঘড়িতে 12টার সময় আপনার লাইন দিয়েছিলাম এই রোপওয়ের জন্য, আর এখন প্রায় 2টো বাজতে চলেছে, 2 ঘন্টা। কিন্তু এই রোপওয়ে যে পেলাম, তো কিভাবে পেলাম সেটা আমরাই জানি। এখানে নাকি 6টা থেকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই রোপওয়ে চড়ার জন্য, আর 9টার সময় কাউন্টার খুলে প্রথম 300 জনকে টিকিট দিয়েছে। তো আমরা তো যথারীতি টিকিট পাইনি, তো এসে 4 জন চলে যাচ্ছিলো, তারা টিকিট দিয়ে গেল। এবারে আমরা তো 2 জন আছি, বাকি 2টোর টিকিট কি করব। তো শেষমেশ ব্ল্যাক জামা পরে ব্ল্যাকার হয়ে গেলাম, আরও 2 জনকে সঙ্গী করে নিলাম। তো ওরা হায়দ্রাবাদ থেকে রয়েছে, তো ওরাও আমাদের সাথে এই রোপওয়ে চলবে। সাথে আপনার জানিয়ে রাখি, এই আপনার যে রোপওয়ে, দার্জিলিং রোপওয়ে, এটা আপনার রঙ্গিত ভ্যালি, দার্জিলিং রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার নামেও কিন্তু পরিচিত, যেটা ভারতবর্ষের সবথেকে পুরনো রোপওয়ের মধ্যে অন্যতম। 1968 সালে এই রোপওয়ে কিন্তু চলাচল শুরু হয়। তো তখন আপনার সিংলা বাজার অবধি এই রোপওয়ে চলতো, 8 কিলোমিটার তখন ডিস্টেন্স ছিল। সিংবাড়ির এই লেবন কার্ট রোডে থাকা এই আপনার রোপওয়ে এখন 2.5 কিলোমিটার হয়ে গেছে এর ডিস্টেন্স, যেটা আপনার তাকবার পর্যন্ত যায়। আর এটা যাওয়া আসা মিলে টোটাল 40 মিনিটের এই টাইম পাওয়া যাবে, যাওয়ার সময় 20 মিনিট আর আসার সময় 20 মিনিট। টিকিটের ফেয়ার এখানে অ্যাডাল্টের জন্য পড়ছে 260 টাকা, চাইল্ড 3 থেকে 7 বছরের পড়ছে 130 টাকা, 8 বছরের পর থেকে আপনার 260 টাকা অ্যাডাল্ট হিসাবে আপনার টিকিট এখানে প্রাইস রয়েছে। তো নিয়মগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। আর সাথে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে আর মেঘ আসছে, মানে কিছুক্ষণ আগে ওয়েদার একদম পরিষ্কার, আবার হঠাৎ বৃষ্টি চলে আসলো। এর মধ্যে চলে আসলো আমাদের লাইনও রোপওয়েতে চড়ার জন্য। লম্বা লাইন শেষে উৎসাহী মন নিয়ে চড়ে বসলাম আমাদের জন্য বরাদ্দ রোপওয়ে কেবিল কারে। 2 ঘন্টা 15 মিনিট অপেক্ষার পরে আমরা এখন এই রোপওয়েতে বসে গেছি, আর 2.5 কিলোমিটার। তো আমার তো প্রথমবার এক্সপিরিয়েন্স এতক্ষণ ধরে রোপওয়ে চড়ার। তো চলুন। সাই কিরণ আর ওর ফ্যামিলি হায়দ্রাবাদ থেকে এসছে, আর ওদেরকেই ব্ল্যাকের টিকিট দেয়া হয়েছে। টিকিটটা হয়তো ব্ল্যাকে দেওয়া আছে, কিন্তু ন্যায্য মূল্যের আপনার রোপওয়ের টিকিট, যেটা 260 টাকা করেছিল, সেই হিসাবে কিন্তু ওদেরকে আমরা শেয়ার করেছি। আর চলুন এনজয় করা যাক এই ভিউটা। যেমন বলছিলাম যে যখন আমরা উপরে ছিলাম মেঘ পুরো ঢেকেছিল, এখন আবহাওয়া আবার পরিষ্কার, সব দেখা যাচ্ছে নিচে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আমরা এসেছি বর্ষার ঠিক আগে আগে, তাই প্রকৃতি চা বাগান গাছপালার সবুজ রং আরও গভীরভাবে পরিবর্তন করতে ব্যস্ত। আমাদের সেই ব্যস্ততা যে উপভোগ করতে দারুণই লাগছিল। আপনাদেরও আরও দারুণ লাগবে। যদি বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখতে চান, তাহলে একবার অন্তত বর্ষায় আসুন। চারিদিকে দেখবে নানান অজানা ঝর্ণার দেখা। আর কপাল ভালো থাকলে যদি আকাশ পরিষ্কার হয়, রোপওয়ে কেবিল কারে বসেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার।
আমার মতে দার্জিলিং আসলে আপনারা কিন্তু রোপওয়ে চড়াটা অবশ্যই আপনাদের লিস্টে রাখুন। এখান থেকে যা ভিউ আমরা দেখলাম তো সেটা তো দুর্দান্ত ছিল। আর এখন যে আমরা ওপর থেকে যে ভিউটা দেখছিলাম তো তার পুরো একদম সামনে, আর এখান থেকে চায়ের পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে চোখের সামনে। এখানে সবাই মানে এখানে যারা ট্র্যাডিশনাল যে আপনার ড্রেস রয়েছে তো সেগুলো পরে এখানে আমরা ফটোশ্যুট করছে অনেকেই দেখছি। আর সাথে এখানে কিন্তু খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা রয়েছে, ম্যাগি ওয়াই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, আর সাথে পাবেন এরকম একটা দুর্দান্ত ভিউ। তো খাওয়া দাওয়ার সাথে এই ভিউটা এনজয় করতে করতে এখানে তো কিছুক্ষণ সময় অবশ্যই কাটানো দরকার। গল্প এখানেই শেষ নয়, এখনও লাইনের গল্প রয়েছে। তো সেই লাইন দিয়ে তারপর আবার ফিরতে হবে আপনার রোপওয়ে স্টেশনে। দার্জিলিংয়ের এই রোপওয়ে আমাদের মতে একটা গোটা দিনের প্রোগ্রাম। খুব তাড়াতাড়ি ঘুরলেও অর্ধেক দিনের সময় অবশ্যই প্রয়োজন। এদিন রোপওয়ে চড়া শেষে আমরা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের অধীনে থাকা তেনজিং রক ও গম্বু রক দেখে নিই। এভারেস্ট জয়ী তেনজিং নোরগের নাম অনুসারে এই তেনজিং রক, এবং এখানে প্রশিক্ষণ দেওয়া হয় পর্বতারোহীদের। এর পাশাপাশি নেওয়াং গম্বুর শেরপার নাম অনুসারে রয়েছে গম্বু রক, যিনি ছিলেন এভারেস্টে দ্বিতীয়বার জয়ী হওয়া প্রথম ব্যক্তিত্ব, এবং সম্পর্কে তেনজিং নোরগে ছিলেন তার কাকা। এরপর হাঁটাপথে দেখে নিন নর্থ পয়েন্ট স্কুল। এই স্কুলের আর্কিটেকচার দেখার মতো, এবং এখানে বলিউড সহ নানান চলচ্চিত্রের শুটিং হয়েছে। স্কুলের বাইরের কারোর প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই নর্থ পয়েন্ট স্কুল দেখে শেয়ার গাড়ি করে আমরা চকবাজার হয়ে চলে আসি দার্জিলিং ম্যালে। সন্ধ্যার দার্জিলিং ম্যাল ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো বলে। দার্জিলিং ঘুরে দেখার মধ্যে ম্যাল জাংশন অন্যতম। সন্ধ্যার জনস্রোত, খাওয়া দাওয়া, কেনাকাটার মার্কেট, বিনোদনের প্রাণকেন্দ্র এই দার্জিলিং ম্যাল। সন্ধ্যায় দার্জিলিংয়ের ম্যাল ঘোরার পাশাপাশি দার্জিলিংয়ে আমাদের যাওয়া হয়েছিল গ্লেনারিজে, যা নিয়ে থাকছে আলাদা একটি পর্ব। পরের দিন ভোররাত্রের অ্যালার্ম, চারপাশের নিস্তব্ধতাকে সাথে নিয়ে হেঁটে বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে গাড়ি ধরার জন্য। আপনারা চাইলে দার্জিলিং চৌরাস্তা মোড় থেকে ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে জনপ্রতি 300 টাকায় পেয়ে যাবেন শেয়ার গাড়ি। শহরের জোনাকির আলো তখনও স্পষ্ট। আমরা চেপে বসলাম আমাদের আগে থেকে বলে রাখা গাড়িতে। ঘুম স্টেশনকে ডানাতে রেখে জোরবাংলো মোড় থেকে সেঞ্চেল রোড হয়ে চড়াই শুরু টাইগার হিলের উদ্দেশ্যে। রাস্তাপথে যাওয়ার সময় অথবা ফেরার পথে ঘুরে দেখে নিন সেঞ্চেল মাতার মন্দির, স্থানীয় তথা দার্জিলিংয়ের অতি জনপ্রিয় একটি ধর্মস্থান। এর মাঝে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই রোহনের সাথে, যে আজকে আমাদের ড্রাইভার কাম ট্যুর গাইড। টাইগার হিল পৌঁছে গাড়ি আপনাদের নামিয়ে দেবে মূল ভিউ পয়েন্ট থেকে 500 মিটার দূরে, এবং সেখান থেকে হেঁটে পৌঁছাতে হবে সানরাইজ ভিউ পয়েন্টে। আজ যদিও আকাশ মেঘলা, তাও জনগণের ভিড় দূর থেকেই বেশ ভালো টের পেলাম। ভিউ ভালো পেতে রয়েছে এই ভগ্নপ্রায় বিল্ডিং। আমি উঠে পড়লাম এখানেই। হাড় কাঁপানো ঠান্ডা, আর তার সাথে এই টাইগার হিলে সূর্যোদয় দেখা, তো এটা তো আপনার আলাদাই একটা আনন্দ। আবহাওয়া পরিষ্কার নয়, সেটার খোঁজখবর আগে থেকেই নিয়েছিলাম। ভেবেছিলাম যদি কিছু আমূল পরিবর্তন ঘটে টাইগার হিলের 8500 ফিট উচ্চতা থেকে একটা চান্স রয়েছে দারুণ একটা সূর্যোদয় দেখার। আর তার সাথে তো অবশ্যই থাকছে কাঞ্চনদা, পর্বতদলীয় কাঞ্চনদা। আপনারা কাকে ভাবলেন? আবহাওয়ার উন্নয়ন ঠিক আমার মতনই, তাই সেই মেঘেদের খেলা মাঝে সূর্যোদয়ের সৌন্দর্যে নিজেকেও আপনাদেরকে সান্ত্বনা দিয়ে চলে আসা সেঞ্চেল ভিউ পয়েন্টে। দেরিতে পৌঁছানোর জন্য অনেকেই এখান থেকেই দেখছেন সূর্যোদয়।
এখান থেকেও চারপাশের দৃশ্য অসাধারণভাবে সুন্দর। ফেরার পথে জনপ্রতি 50 টাকা টাইগার হিলের প্রবেশ মূল্য দিয়ে আমরা চলে আসলাম সকালের দার্জিলিং স্টেশন দেখব বলে। দার্জিলিং স্টেশন হয়তো আপনারা এসেছেন একটু বেলায় অথবা বিকাল বা সন্ধ্যায়, কিন্তু আমি বলবো আপনারা একবারটি আসুন এই সকালবেলায়। দার্জিলিং স্টেশন থেকে আশেপাশে সুন্দরতা কোনো অংশেই কম মনে হবে না আপনাদের। আর আমার মতো পাহাড়প্রেমী যারা রয়েছেন তাদের তো মনে হবে শুধু বসে বসে এই দৃশ্যই দেখে যায়। দার্জিলিং স্টেশনে রয়েছে দুটি প্ল্যাটফর্ম এবং স্টেশনের পাশেই রয়েছে হেরিটেজ এই ট্রেনের বহু পুরাতন স্টিম ও ডিজেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের দার্জিলিং লোকোশেড। ট্রেনের কামরার সাথে ইঞ্জিন জুড়ে পাহাড়ের পথে রোমাঞ্চিত আওয়াজের সাথে ধীর গতিতে চলা ট্রেনের হার্ট এই ঐতিহ্যবাহী ইঞ্জিন। আমাদের হাটকে যেমন যত্নে রাখা প্রয়োজন, সেই মাফিক এই দার্জিলিং টয় ট্রেনের হাটকে দিনের পর দিন যত্নাদি করে যাচ্ছেন এখানকার কর্মীরা। কত না প্রতিকূলতাকে নিয়ে কালো কয়লার ধুয়ো থেকে কয়লার কুচি চোখে যাওয়ার ঝুঁকিকে সঙ্গে নিয়ে সামাল দিচ্ছেন এই হেরিটেজ পরিষেবাকে। পাহাড়ের মেঘের সঙ্গে সময়ের সাথে সাথে মিশে যাচ্ছে স্টিম ইঞ্জিনের ধোঁয়া। আর দার্জিলিং স্টেশনের এই ফাঁকা একাকিত্বকে দূর করতে সমাগম ঘটছে পর্যটকের ভিড়ের। বেশ খানিকটা সময় এই একাকিত্বে কাটিয়ে টয় ট্রেনের লাইন ছেড়ে দার্জিলিং স্টেশনের পাশে থাকা পাহাড়ি পথে আমাদের আরও একবার হাঁটাপথ শুরু। দার্জিলিং রেল স্টেশন দেখে আমরা এখন চলেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডার উদ্দেশ্যে। আর আমরা হেঁটে যাচ্ছি যেহেতু, তো পুরো একদম লোকালিটির ভেতর দিয়ে যাচ্ছি। মাঝে মাঝেই পুরো পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি, সাথে আপনার এখানে বিভিন্ন রকমের ফুল হয়ে রয়েছে। আর সাথে এখানে লোকালিটির যে জলের সমস্যা, তো বর্ষার জল কিভাবে সব সেভ করে রাখছে, তো সেগুলো দেখা যাচ্ছে। তো দার্জিলিং আসলে কিন্তু জলের এই ব্যাপারটা মাথায় রাখবেন। আমরা যে হোমস্টেতে রয়েছি ওখানে দিদি বলছেন যে পানি প্যার সে ইউজ কিজিয়েগা, মানে একদম জলটাকে অমূল্য জিনিসের মতো ব্যবহার করুন। পাহাড়ি পথের সাথে এই সুন্দর সুন্দর ঘরবাড়ি সঙ্গী হয়ে এগিয়ে চলা। হাঁটার অভ্যাস খুব একটা না থাকলেও আশেপাশে সবুজ প্রকৃতির রূপ দেখতে দেখতে চাইলে একটু বিশ্রাম নিতেও পারেন এই রকম বসার জায়গায়। দার্জিলিং স্টেশন থেকে আপনার পিস প্যাগোডা এবং এই জাপানিজ টেম্পলের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। আমাদের আসতে সময় লাগলো 45 মিনিট মতো। আর এই জাপানিজ টেম্পল আর এই পিস প্যাগোডা এটার টাইমিং হচ্ছে সকাল 4:30 থেকে আপনার সন্ধ্যে 7টা পর্যন্ত। 4:30 থেকে 6টা অবধি এখানে প্রেয়ার টাইম হয়। আর বিকালে আপনার 4:30 থেকে 6:30 আপনি ভেতরে ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু প্রেয়ার টাইমে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না। আর এর পাশেই রয়েছে আপনার পিস প্যাগোডা। তো অনেকটা হাইটে থেকে আপনি একটা ভালো ভিউ যদি পেতে চান, তো পিস প্যাগোডাও কিন্তু একটা আলাদা আকর্ষণ। তো চলুন জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা আবার ঘুরে দেখে নেওয়া যাক। 28.5 আপনার মিটার উচ্চতার এই পিস প্যাগোডা। এটা আপনার নির্মাণ করা হয়েছিল 1972 সালে নিচিদাৎসু ফুজি
উনি এই পিস প্যাগোডা নির্মাণ করেছিলেন, আর এটা নির্মাণ করতে 3 বছরেরও সময় লেগেছিল। এই পিস প্যাগোডাটা আপনার অনেকটা হাইটে রয়েছে, তো হাইটে থাকার জন্য এখানে আপনার পাশে যে পাইন ফরেস্টগুলো রয়েছে, ফরেস্ট থেকে মেঘেরা পুরো ভেসে আসছে আর মাঝে মাঝে পিস প্যাগোডাটা পুরো ঢেকে দিচ্ছে। আর এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের যে আপনার বাড়ি বা ঘরগুলো রয়েছে তার ভিউটাও কিন্তু অসাধারণ। তো এখানে আপনার আসলে একটু সময় কাটান, আর হাঁটা পথে আসলে আপনি নিজের ইচ্ছা মতো আধ ঘন্টা 1 ঘন্টা কাটান, কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু যদি গাড়ি বুক করে আসেন, আপনাকে প্রত্যেকটা আপনার স্পটের জন্য নির্দিষ্ট কিছু সময় দেওয়া হবে, আধ ঘন্টা 1 ঘন্টা বা 10-15 মিনিট। যত তাড়াতাড়ি আপনি এক একটা স্পট কভার করবেন, পরের স্পটগুলো আপনি কভার করতে পারবেন। কিন্তু হাঁটা পথে নিজের ইচ্ছা মতো আপনি ঘুরে বেড়ান। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা আমাদের দেখা হলো, আর এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে ডালি মনাস্ট্রি। আর এখানে আপনার টয়লেট রয়েছে কিন্তু খুব একটা পরিষ্কার না। মনাস্ট্রির পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা দিয়ে আমরা এই ডালি মনাস্ট্রি যাচ্ছি। এই হাঁটার পথে আপনার আশেপাশের যে দৃশ্যগুলো যতটা সুন্দর, আর ঠিক ততটাই আপনার দুঃসাহসিক এখানকার লোকজন। কেউ কেউ তো 2টো সিলিন্ডার মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। আর যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, জিজ্ঞাসা করলাম যে ডালি মনাস্ট্রি কতক্ষণ, তো একজন ভদ্রলোক বললেন 5 মিনিট। তো আমি তো দেখলাম মোটামুটি 800 মিটার, আমাদের যেতে 20-25 মিনিট তো লাগার কথা। আনুমানিক 7000 ফুট উচ্চতায় থাকা এই ডালি মনাস্ট্রি এই আপনার অঞ্চলের সবথেকে বড় মনাস্ট্রির মধ্যে অন্যতম। 1971 সালে আপনার এই মনাস্ট্রি প্রতিষ্ঠা করেন খাবজে থুকসে রিম্পোছে। সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 7000 ফুট উচ্চতায় থাকা এই মনাস্ট্রি স্থানীয় মনাস্ট্রিগুলির মধ্যে সবথেকে বড়। ঘুম এবং দার্জিলিং যাওয়ার রাস্তায় অবস্থিত এই ডালি মনাস্ট্রিতে 1993 সালে দলাই লামা এসেছিলেন। ডালি মনাস্ট্রিকে অনেকে ডালি গুম্ফা বলে থাকেন। এখানে আপনার 200-রও বেশি আপনার মঙ্ক থাকেন, মানে যারা বৌদ্ধিস্ট মঙ্ক তারা এখানে প্রার্থনা করেন, এখানে থাকেন। তো সেই দিক দিয়েও কিন্তু এটা অনেকটাই বড় আপনার মনাস্ট্রি। আর একটা সবথেকে ভালো সুবিধা হচ্ছে এই মনাস্ট্রি বা যে কোনো আপনার এই সাইট সিন যখন বেরোচ্ছেন, এখানে কিন্তু টয়লেট রয়েছে, আর এখানকার টয়লেটটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাথে এখানে আপনার একটা ক্যাফে রয়েছে। তো সকালবেলায় ব্রেকফাস্ট এখনও হয়নি, এখানে ক্যাফেতে আমরা একটু কফি আর তার সাথে ক্রিম কেক আর বিস্কুট দিয়ে সামনের যে ভিউটা রয়েছে, ভিউটা দেখতে দেখতে সেই কফিটা এনজয় করলাম। আর এইখানে কিন্তু আপনার যদি আসেন, ওপরের এই যে পুরো একটা চত্বর খোলা জায়গা, এইখানে আপনি একটু সময় কাটান। পুরো মেঘগুলো ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের গা বেয়ে, কোনো সময় তো সামনে যে আপনার ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোকেও আপনার ঢেকে দিচ্ছে। জায়গাটা কিন্তু অসাধারণ। আর সাথে এখানে বলবো যে মনাস্ট্রির ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে, তো ভেতরে তো কিছু দেখানো সম্ভব হচ্ছে না। আর এখানে একটা মনাস্ট্রির সাথে আপনার মিউজিয়ামও রয়েছে। মিউজিয়ামে বিভিন্ন রকমের বৌদ্ধিস্ট আপনার জিনিসপত্র প্লাস আপনার এছাড়া বিভিন্ন পুরনো আপনার জিনিস এখানে কিন্তু সংগ্রহ করে রাখা রয়েছে। কিন্তু যেটা আমার বেস্ট লাগলো সেটা হচ্ছে, আমরা যেমন ঝুলনে দেখে থাকি বিভিন্ন জিনিস সাজানো হয়, তো বৌদ্ধিস্ট পুরো একদম কালচারে টয় ট্রেন রয়েছে, সমস্ত কিছু নিয়ে একটা ভালো একটা জিনিস সাজানো রয়েছে। তো সেইটা দেখে তো বাচ্চারা অবশ্যই আনন্দ পাবেন, এবং তার সাথে বড়রাও সেই ঝুলনের সেই ছবি মনে করতে পারবেন। আর মিউজিয়াম এই মনাস্ট্রির ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি রয়েছে, তো যাতে আপনারা এই দুটো জিনিস দেখে নিতে পারবেন। এখানে থাকা বৌদ্ধিস্টদের তিব্বতীয় বৌদ্ধ ধর্ম এবং রীতিনীতির শিক্ষা দেওয়া হয়ে থাকে। মনাস্ট্রিতে একটি বইয়ের সংগ্রহশালাও রয়েছে, যেখানে রয়েছে বৌদ্ধ ধর্মের নানান বই ও গ্রন্থ।
এখানে আসলে 6 ফুট উচ্চতা বিশিষ্ট গোলাকার চাকাগুলি দেখতে ভুলবেন না, যেটি ঘুরিয়ে এখানকার বৌদ্ধিস্টরা তাদের প্রার্থনা করে থাকেন। ডালি মনাস্ট্রি দেখার সাথে জানাই পায়ে হেঁটে দার্জিলিং ঘুরে দেখার জন্য আপনাদের সেরকম অসুবিধা হবে না, কিন্তু টাইগার হিল ও সঙ্গে রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, গঙ্গামাইয়া পার্ক দেখার জন্য অবশ্যই গাড়ির প্রয়োজন। তাই আমাদের ড্রাইভার ভাই রোহনের সাথে আমরা আগেভাগেই সেই মতো কথা বলে রেখেছিলাম। কিন্তু যেটি কথা ছিল না সেটি হলো এই টয় ট্রেন দেখার, তাও আবার একটি না, পরপর দুইটি। প্রথমটি যদিও ছিল ডিজেল ইঞ্জিনের, কিন্তু দ্বিতীয়টি ছিল আমার প্রিয় ধোঁয়া উড়িয়ে চলা স্টিম ইঞ্জিনের। আপনাদের কোনটি প্রিয়, ডিজেল ইঞ্জিন না স্টিম ইঞ্জিনের টয় ট্রেন? কমেন্ট করে জানাবেন অবশ্যই। ডালি মনাস্ট্রি থেকে দার্জিলিংয়ের দিকে মিনিট 5-এর দূরত্বে রয়েছে ডালি ফটক। এখান থেকে রোহনের সাথে আমাদের এগিয়ে চলা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্কের উদ্দেশ্যে। ডালি ফটক থেকে আপনার মিনিট 5-7 আমরা জাস্ট চলে এসেছি অরেঞ্জ টি ভ্যালিতে বা অরেঞ্জ টি গার্ডেনে। তো এইখানের থেকে আপনার রক গার্ডেনটা দেখা যাচ্ছে, যেটায় এরপরে আমরা যাব। আর এইখান থেকে পুরো চা বাগানের দৃশ্যটা দুর্দান্ত। আর আপনারা যদি হ্যাপি ভ্যালি যান বা অন্যান্য টি গার্ডেনে যান, তো একবার অবশ্যই এই অরেঞ্জ ভ্যালি এই টি গার্ডেনে একবার আসবেন। এখান থেকে আপনার দার্জিলিং শহরটা অনেকটাই পরিষ্কারভাবে দেখা যায় যদি মেঘ না থাকে। আর এইখানে আপনার সবাই চা বাগানের নিচে নেমে গিয়ে ফটোশ্যুট করছে। আর এইখান থেকে পুরো 360 ডিগ্রি যে ভিউটা, সেটা কিন্তু মারাত্মক, মানে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। আর এখানে আপনার একটা ছোট চায়ের দোকান রয়েছে, এই আপনার টি গার্ডেনেরই আপনার চা পাতা এখানে আপনার দেওয়া আছে। মূলত আপনার লিকার চাই রয়েছে, যেহেতু লিকার চাই আপনার ফ্লেভারটা বেশি পাওয়া যায়। তো অরেঞ্জ ভ্যালির এই আপনার ভিউ পয়েন্ট। অরেঞ্জ ভ্যালি চা বাগানের মাঝখান থেকে চলে যাওয়া এই রাস্তার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম রক গার্ডেনে। রক গার্ডেনে আসার জন্য আপনার এখানে রাস্তাটা তো যা সুন্দর ছিল দেখালাম আপনাদের। আর সাথে এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে প্রতিজন 20 টাকা করে। আর এই জায়গাটা পুরোটা একবারে পাহাড়ে ঘেরা, চারিদিক পাহাড়, আর মাঝখানে আপনার একটার পর একটা ঝর্ণার লেয়ার পুরো ওপর থেকে আসছে। আর সাথে প্রত্যেকটা ঝর্ণার মাঝে আপনার ছোট ছোট ব্রিজ রয়েছে। তো সেই ব্রিজটা পারাপার করে আপনি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে পারবেন। খাওয়া দাওয়াটা এখানে আমরা সেরে নিলাম। এখানে আপনার একটা রেস্টুরেন্ট রয়েছে, আর বাকি আপনার ছোট ছোট 2-1টা স্টল রয়েছে। তো রেস্টুরেন্টে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমাদের পেটাই পরোটা, অমলেট, ব্রেড অমলেট আর তার সাথে ম্যাগি দিয়ে সকালে জলখাবারটা এখান থেকে সেরে নেওয়া হলো। আর এই জায়গাটা ঘুরে দেখার জন্য কিন্তু আপনার আধ ঘন্টা 1 ঘন্টা তো অবশ্যই প্রয়োজন, কারণ একটা ধাপ পেরিয়ে আপনি খাড়া রাস্তা ধরে একটার পর একটা বাঁক নিয়ে ওপরে উঠে যান, পুরো এই পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ান। তো দারুণ কিন্তু আপনার জায়গাটা, মানে আর মাঝে মাঝে আবার বৃষ্টি আসছে, কখনো মেঘে ঢেকে দিচ্ছে, তো যেটা আপনার পাহাড়ে হয় আর কি। তো দারুণ লাগছে। আর ঝর্ণায় আপনার দেখলাম কিছুজন নেমে আবার পাও ভেজাচ্ছে।
তো একটু হালকা ঠান্ডা লাগছে, তো সেক্ষেত্রে আমি আর পা ভেজালাম না। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে রক গার্ডেন এসে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। এর সাথে আপনারা যদি চান, এখানেও কিন্তু ট্র্যাডিশনাল আপনার ড্রেস রয়েছে, আপনার ড্রেসে পুরো সেজে ফটোশ্যুট করুন, ভিডিও করুন, রিলস বানান, মানে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এসে পুরো আনন্দ উপভোগ করুন। এখান থেকে তো ছেড়ে যাওয়ার মন চাইছে না, কিন্তু আমাদের হাতে সময় কম, আর তার জন্য বেশিক্ষণ এখানে আমরা থাকতেও পাচ্ছি না। অনেকক্ষণই কাটালাম আমরা, 10-15 মিনিট এখানে সময় কাটালাম, আর 10-15 মিনিট এখানে বসে এই পুরো জায়গাটাকে উপভোগ করে দেখা যাক আমাদের নেক্সট গন্তব্য কী। পরবর্তী দ্রষ্টব্য ছিল গঙ্গামাইয়া পার্ক, আর দেয়া থাকলো এই হোমস্টের তথ্য। যদি কেউ এই রক গার্ডেনের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকতে চান তাদের জন্য। রাস্তাপথে দেখলাম আরও বেশ কিছু অপূর্ব হোমস্টে। রক গার্ডেনকে যদি আপনারা ভালো বলেন, তাহলে এই গঙ্গামাইয়া পার্ক অতি সুন্দর, দুর্দান্ত, অসাধারণ জায়গা। মানে এত বড় জায়গা যে আপনি ঘুরে দেখার জন্য আপনার 3-4 ঘন্টাও কম হবে। আর এই রক গার্ডেন আর সাথে এই গঙ্গামাইয়া পার্ক, আমি বলবো হাফ ডের যদি সময় থাকে, প্রথম সকাল থেকে দুপুর অবধি আপনি এইখানে সময় রাখুন। আর গঙ্গামাইয়া পার্কে আপনার এখানে একটা ঝর্ণা রয়েছে, যদি আপনি চান তো বোটিং করে পুরো বোটের ব্যবস্থা রয়েছে, সেই ঝর্ণার পুরো সামনাসামনি যেতে পারবেন। এখানে বলছে নাকি একটা চিলড্রেন পার্কও রয়েছে, কিন্তু আমাদের হাতে সময় কম। তো জায়গাটা মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার ঝর্ণা বয়ে আসছে, আর এমন সুন্দর রাস্তা, পুরো চারিদিকে ফুল, আর এই পুরো জঙ্গলের পরিবেশ অসাধারণ। গঙ্গামাইয়া পার্কে আপনার ঢোকার জন্য 20 টাকা জনপ্রতি টিকিট রয়েছে। আর এইখানে আপনার মানে সংখ্যা, এখানে লোকেদের আসার আমি তো খুঁজে পেলাম না। 1জন বা 2জন এসেছিল, তারাও চলে গেল। আপনারা যদি এই পার্কে এসে থাকেন তো আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অভিজ্ঞতা তো দুর্দান্ত। এইখানে আপনার রেস্টুরেন্টও রয়েছে, তো যদি আপনারা ছোটোখাটো খাওয়া দাওয়া করতে চান তো এইখানে অবশ্যই সেই ব্যবস্থা রয়েছে। যদি আপনারা রক গার্ডেন আসেন ঘুরতে, তো আমি আপনাদের রেকমেন্ড করব এই গঙ্গামাইয়া পার্ক অবশ্যই ঘুরে যান। মানে এমন একটা জায়গা, আর তার পার্কিংটা শুধু দেখুন, পুরো ফাঁকা। আপনার গঙ্গামাইয়া পার্ক আপনার রক গার্ডেন থেকে মিনিট 15 লাগলো আমাদের। আর রাস্তা মাঝে মাঝে সত্যি একটু খারাপ আছে, আপনি যদি টাটা সুমো বা একটু বড় গাড়িতে করে আসেন কোনো অসুবিধা সেরকম হবে না। আমাদের যেহেতু একটু ছোট গাড়ি রয়েছে, তো মাঝে মাঝে নেমে পড়তে হচ্ছে, কিন্তু জায়গাটা অবশ্যই আসা দরকার। আর এই রাস্তা সম্পর্কে যদি ভিডিওটা এখানের কোনো সরকারি কোনো আধিকারিক কেউ দেখেন, তো তারা অবশ্যই একটু এই রাস্তাটার দিকে দেখুন, কারণ এমন একটা সুন্দর জায়গা কিন্তু রাস্তাটা সেরকম সুন্দর না, তো এটা বলতে বাধ্য হলাম। গঙ্গামাইয়া পার্ক দেখে রোহন আমাদের পৌঁছে দিয়েছিল বাতাসিয়া লুপ। যারা টয় ট্রেন দেখতে চান তারা এই জায়গায় এসে হতাশ হবেন না, এইটুকানি বলতে পারি। কিন্তু অবশ্যই সময়টা হতে হবে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। ঘুরে বেড়ানোর মধ্যে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ পর্ব সারতে চলে আসাই ব্লু পাইন রেস্টুরেন্টে। এখানে আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস সাথে এগ চাউমিন। ভেজ ফ্রাইড রাইস এবং এগ চাউমিন দুটিরই দাম ছিল 120 টাকা করে, স্বাদ ছিল ভালোই। এইখানে আপনার এখন দেখতেই পাচ্ছেন মানে জমজমাট ভিড়, মানে লোক গিজগিজ করছে, এত ভিড়। আর তার মাঝখানে এই মেঘের পুরো খেলা চলছে। যদি এখানে আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার তো একটা ভিউ অবশ্যই পাওয়া যায়। আর বাতাসিয়া লুপ, বাতাসিয়া মানে পুরো জায়গাটা একটা ওপেন এয়ার, হাওয়ার একটা পরিবেশ রয়েছে। আর লুপ মানে বৃত্তাকার একটা আপনার এই জায়গাটা, যেখান থেকে আপনার টয় ট্রেনগুলো এই জায়গাটাকে গোল করে ঘুরে যে নিচের যে আপনার সমতল থেকে পাহাড়ে উঠে আবার নিজের ট্র্যাকে রান হচ্ছে।
আর এই বাতাসিয়া লুপে এখন দুর্দান্ত সময় কাটছে আমাদের। এবার এখানে বলে দিই যে অ্যাক্টিভিটি কী কী করবেন। কেনাকাটার তো একটা অপশন রয়েছে, ছোট একটা মার্কেট, সাথে আপনার যেরকম আপনাকে বলছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, তো বাইনোকুলার রয়েছে, তো সেটা দিয়ে আপনারা সেই দৃশ্য দেখতে পারেন যদি আকাশ পরিষ্কার থাকে। আর সাথে একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে যেখানে গোর্খাদের যে বলিদান, যে যুদ্ধের তাদের যে বলিদান, তো তাদের নাম এখানে রয়েছে, তাদের একটা মেমোরিয়াল এখানে স্মৃতি রাখা রয়েছে। আর সাথে এখানে আপনার গোর্খাদের সাজে নিজেকে সাজিয়ে ফটো তোলারও অপশান রয়েছে। আর সাথে এই জায়গাটা ঘুরে দেখার তো একটা আলাদাই মজা। তো এইগুলো করতে করতে আপনি মিনিট 15-20 আধ ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারেন। বাতাসিয়া লুপ ও মন ভরে টয় ট্রেন দেখে পাহাড়ের ঝালমুড়ি স্বাদ নিতে নিতে আবারও হাঁটা পথে চলে আসলাম ঘুম মনাস্ট্রিতে। ঘুম মনাস্ট্রি দার্জিলিংয়ের অন্যতম পুরনো মনাস্ট্রির মধ্যে একটি, তাই একবার চাইলে এখানে আসতে পারেন। ঘুম মনাস্ট্রি দেখিয়ে ঢিলছোড়ার দূরত্বে আপনারা পৌঁছে যান ঘুম রেলওয়ে স্টেশনে, ভারতের উচ্চতম রেল স্টেশন, তা সে হোক টয় ট্রেনের। 7407 ফুট উচ্চতায় ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঘুম রেলওয়ে স্টেশনে। এখানে একটা মিউজিয়ামও রয়েছে, তো মিউজিয়ামে আপনার এখানে দেখার মতো পুরনো হেরিটেজ একটা আপনার ইঞ্জিন রাখা রয়েছে, তো যেই ইঞ্জিনটায় আপনি উঠে ফটোশ্যুট তো করতেই পারেন। আর তার সাথে এই জায়গাটা মানে সত্যিই দেখার মতো পুরনো হেরিটেজ জায়গাগুলির মধ্যে অন্যতম, ইউনেস্কো হেরিটেজ প্রাপ্ত এই আপনার জায়গা। আর তার সাথে এই আপনার পুরো ঘুম রেলওয়ে স্টেশন। এখানে থাকা বহু পুরাতন রেল ইঞ্জিন, মালগাড়ি, ডিব্বা, সেগুলো প্রমাণ দেয় এখনও আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে কতটা দায়বদ্ধ। সাথে দেয়া থাকলো টয় ট্রেনের সময় তালিকা থেকে নিয়মাবলীর সমস্ত তথ্যাদি। দার্জিলিং ঘুরে দেখা হাঁটা পথে। আর দার্জিলিং রেল স্টেশন থেকে এই ঘুম স্টেশন পর্যন্ত আপনার ডিস্টেন্স ছিল 5.5 কিলোমিটার। তার সাথে পিস প্যাগোডা এবং অন্যান্য জায়গা ঘুরে আনুমানিক 10 থেকে 11 কিলোমিটার তো আমাদের হাঁটা হয়ে গেছে। আর আমাদের বলতে এই অর্চিস মানে হাঁটা পথে দার্জিলিং দেখা, তো সবথেকে বড় ক্রেডিট তো ওকে দেওয়া উচিত, এই বয়সে হেঁটে দার্জিলিং ঘুরে দেখলো। তো ট্রাভেল জার্নির এই পর্বটা ঘুম স্টেশন থেকে আমরা এখানেই শেষ করছি। যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।